মেহেন্দি আর্টিস্টের সামনেই ক্লায়েন্ট তার হাতে পড়া সমস্ত মেহেন্দি ডিজাইন তুলে ফেললো, কারণ ক্লায়েন্টের নাকি মেহেন্দি ডিজাইনগুলো পছন্দ হয়নি। এমন কথা বা গল্প কখনো কি শুনেছেন? শোনেননি তো? তাহলে আজকের এই ভিডিওটাতে আমার সাথে ঘটে যাওয়া এমনই একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব, সাথে এই মেহেন্দি ডিজাইনের টিউটোরিয়ালটাও শেয়ার করব। গল্পটা শুরু করার আগে একটু ছোট করে বলে নিচ্ছি, আমরা কিন্তু ঈদ এবং ঈদের পরবর্তী ইভেন্টগুলোর জন্য বুকিং নিচ্ছি। 26 রোজা থেকে 29 রোজা পর্যন্ত যারা মেহেন্দির জন্য হোম সার্ভিস নিতে চাচ্ছেন তারা কিন্তু কাইন্ডলি আমাদের ইনবক্স করে ফেলবেন, কারণ আমাদের খুবই সীমিত স্লট ফাঁকা আছে। আর যারা স্লট ফাঁকা পাবেন না তাদের জন্য কোনো সমস্যা নেই, চলে আসতে পারেন আমাদের ফেস্টে। আমাদের ফেস্টের ঠিকানা হচ্ছে রানীগঞ্জ কদমতলী লায়ন শপিং মল, লিফটের 7 ফুড লফটে। তো আমার সাথে এই ঘটনাটি ঘটেছিল গত বছর রমজানের 28 রোজার দিন। আমি মেনলি ওই ক্লায়েন্টের বাসায় গিয়েছিলাম কোয়ার্টিস্ট হিসেবে। তো গত বছর 28 রোজায় আমার মেনলি 4টা বুকিং ছিল। তো প্রথম 2টা বুকিংই ছিল পুরান ঢাকার মধ্যে। ফার্স্ট বুকিংটা ছিল 9টা থেকে 11টার মধ্যে এবং সেকেন্ড বুকিংটাই ওই ক্লায়েন্টের ছিল, যার 11টা থেকে টাইম দেওয়া ছিল এবং 5টার মধ্যে শেষ করার কথা ছিল। ওই ক্লায়েন্টের বাসায় আসলে 2টা ব্রাইডাল হওয়ার কথা ছিল, এই জন্য সময়টা 11টা থেকে 5টা মানে একটা লং টাইম দেওয়া হয়েছিল যাতে 2টা ব্রাইডাল ইজিলি শেষ করা যায়। যেহেতু আমার দোনোটা ইভেন্টই পুরান ঢাকার মধ্যে ছিল, তাই যাতায়াতে খুব একটা সময় লাগার কথা না। তাই আমি আমার প্ল্যান অনুযায়ী 28 রমজানের সকালের যে বুকিংটা ছিল ওটা 11টার মধ্যেই শেষ করি এবং নেক্সট বুকিং এ যাওয়ার জন্য বের হয়ে পড়ি। তো বের হওয়ার পরপরই আমি আমার ওই ক্লায়েন্টকে কল দিয়ে ইনফর্ম করার চেষ্টা করি যে আপু আমি কিছুক্ষণের মধ্যেই আসছি, আপনি রেডি থাকবেন এবং আপনার ঠিক বাসাটা কোথায় এটা জানার জন্য। তো আমি টানা 30 মিনিটের মতো রাস্তার মধ্যে দাঁড়িয়ে ওনাকে বারবার করে কল করছিলাম যেন উনি কলটা রিসিভ করে ওনার বাড়ির এক্সাক্ট ঠিকানাটা আমাকে বলে যাতে আমি ওনার বাসায় যেতে পারি। দেখলাম উনি কোনোভাবেই কল রিসিভ করছে না। তখন আমি যার বুকিং এ গিয়েছিলাম তাকে কল করি এবং এই ঘটনাটি তাকে জানাই। সে আর্টিস্ট আপুকে জানানোর পর আর্টিস্ট আপু বলেন ওনার বাসায় আমি আগেও একবার কাজ করেছি, তাই ওনার বাসার ঠিকানাটা আমি জানি, আমি তোমাকে দিচ্ছি, তুমি ওইভাবে যাও। তো আমি সেভাবে যাচ্ছিলাম এবং পুরাটা রাস্তায় আমি ওনাকে কল করতে যাচ্ছিলাম এবং তার বাসার নিচে গিয়েও আমি ওনাকে বারবার কল করছিলাম, উনি একটা কলও রিসিভ করে। ও হ্যাঁ, বলে রাখি উনি খুবই সুনামধন্য একজন পরিবারের সদস্য। উনি পুরান ঢাকার খুবই ফেমাস একটা বিরিয়ানি দোকানের মালিকের বউ। তখন ওই টাইমটাতে আমার এত বেশি রাগ হচ্ছিল, দেন আমি আবারও আর্টিস্ট আপুকে কল করি যে এভাবে তো কোনো ইভেন্টে যাওয়া যায় না, এটা তো একটা ম্যানারলেস কাজ। দেন আপু আমাকে অনেক রিকোয়েস্ট করে যে দেখো উনি আমাদের কাছে আগেও মেহেদি পড়েছে, তুমি এটা ক্যান্সেল করো না, তুমি প্লিজ করে দিয়ে আসো। তারপর আমি বাসার নিচে থাকা দারোয়ান আঙ্কেলকে ওনার ঠিকানাটা জিজ্ঞেস করি, দেন দারোয়ান আঙ্কেল আমাকে বলে দেয় যে কিভাবে ওনার ফ্ল্যাটে যেতে হবে। ওনার বাসায় এবং আমার ফার্স্ট ক্লায়েন্টের বাসার দূরত্ব 10 থেকে 15 মিনিটের মতো, কিন্তু এত কাহিনী করে ওনার বাসায় পৌঁছতে আমার প্রায় 12টা বেজে যায়, মানে 11টা থেকে 12টা বেজে যায় আমার ওনার বাসায় যেতেই। দেন ওনার বাসায় যাওয়ার পরে ওনার বাসার হেল্পিং হ্যান্ড আমাকে রিসিভ করেন অ্যান্ড হেল্পিং হ্যান্ডটি ওনাকে ঘুম থেকে ডেকে তুলেন। উনি তখনও ঘুমাচ্ছিলেন। উনি এসে জাস্ট আমাকে একটা সরি বলে আর খুবই একটা লেম এক্সকিউজ দেয় যে ওনার বাচ্চা ছোট, তাই ওনার ফোন সাইলেন্ট ছিল, এই জন্য উনি আমার কোনো কলই শুনতে পাননি। তারপর উনি আমাকে জানায় ওনারা 2জন মেহেন্দি পড়বে না, ওনারা 1জন পড়বেন আর উনি মাত্র ঘুম থেকে উঠেছেন, তাই এখনো গোসল করেনি, নাস্তা করেনি। এগুলা করার জন্য ওনাকে যেন আমি 10টা মিনিট সময় দেই, এই জন্য খুবই রিকোয়েস্ট করে। দেন ওনাকে আমি কিছুটা সময় দেই, কিন্তু উনি 10 মিনিটের জায়গায় টানা 1 ঘন্টা 30 মিনিট পরে এসে মেহেন্দি পড়তে বসেন। দেন মেহেন্দি পড়ানো শুরু করার একটু পরে ওনার বাচ্চা কান্না করছিল, এই জন্য ওনার বাচ্চাকে উনি বেস্ট ফ্রেন্ডিং করাতে গিয়ে আরো 30 মিনিট সময় নষ্ট করে আসেন। আমি বারবার তাড়া দিচ্ছিলাম কারণ আমার এরপরেও আরো 2টা ইভেন্ট আছে, সেখানে আমার সময় মতো পৌঁছাতে হবে। উনি ব্যাক আসার পর আমাকে জানায় যে ওনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে গিয়ে ওনার মেহেদি ডিজাইনটা নষ্ট হয়ে গেছে, এটা যেন আমি আবার ঠিক করে দিই। তো আমি ওটা মুছে আমি কোনো কথা ছাড়াই আবার ঠিক করে দিয়েছিলাম। উনি এরকম বাচ্চার এক্সকিউজ দিয়ে বারবার মেহেন্দি পড়া থেকে উঠতেছিল আর 30 মিনিট সময় নিয়ে বারবার ব্যাক করতেছিল। তো ওনার প্যাকেজ অনুযায়ী ওনার নিচের পার্টের ডিজাইনটা আমি অনেক ধৈর্য নিয়ে করে দিয়েছিলাম। অলরেডি তখন 4টা বেজে গিয়েছিল, যেহেতু আমার নেক্সট ইভেন্ট আরেকটা আছে 6টা বাজে, তো আমার 5টার মধ্যে ওই বাসা থেকে বের হওয়ার কথা ছিল। তাই আমি ওনাকে এই ব্যাপারটা জানাই আর বলি যে আপু উপর পার্টের ডিজাইনটা একটু সিম্পলের মধ্যে করেন, অ্যারাবিক প্যাটার্নে করেন, যাতে তাড়াতাড়ি হয়, আমার নেক্সট ইভেন্টে যেতে হবে আমাকে। উনি অনেকটা সময় নিয়ে ঘেটে ঘুটে একটা গর্জিয়াস অ্যারাবিক ডিজাইন চয়েস করে আর আমাকে ওই ডিজাইনটা করে দেওয়ার জন্য রীতিমতো অনেকটা রিকোয়েস্ট করে। তো আমি কোনোভাবে রাজি হই আর 1 পার্ট করার পরে মানে উপর পার্টের 1 পার্ট করার পরে ইফতার সময় চলে আসে আর উনি ইফতার করতে চলে যায় আর আমাকে একটা গ্লাস পানি পর্যন্ত উনি অফার করেনি। ওনার এই পুরা কাজটা কমপ্লিট করতে আমার রাত প্রায় 8টা বেজে যায় আর আমার 3 নাম্বার ইভেন্টটা ছিল সন্ধ্যা 6টায়। এদিকে ওই 3 নাম্বারের ইভেন্টের ক্লায়েন্ট আপু তো বারবার করে কল দিচ্ছিলেন কখন আসবো। দেন ওনার কাজটা যখন পুরোপুরি কমপ্লিট হয় তখন উনি বলছিলেন যে আমার অনেক গর্জিয়াস পছন্দ, আমার এরকম অ্যারাবিক প্যাটার্ন পছন্দ না, এই জন্য উনি আমার সামনেই ওনার সমস্ত ডিজাইনগুলো হাত থেকে তুলে ফেলে। সত্যি বলতে ওনাকে না দেখলে হয়তো আমি কখনোই জানতে পারতাম না যে একটা মানুষ ঠিক কতটুকু ম্যানারলেস হতে পারে। একটা সুনামধন্য পরিবারের হয়েও একটা মানুষ ঠিক কতটা ছোট লোক হতে পারে। শুধুমাত্র ওনার জন্যই আমার নেক্সট ইভেন্ট 2টাতেও টাইমিং নিয়ে খুবই প্রবলেমে পড়তে হয়েছিল। সবসময় তো আপনাদের সাথে অনেক
সুন্দর সুন্দর ব্লগ, অনেক সুন্দর সুন্দর ইভেন্ট স্টোরি শেয়ার করি, কখনোই পচা স্টোরিগুলো আমরা শেয়ার করি না। আমাদের মেহেদি আর্টিস্টদের সাথে অনেক সময় অনেক ঘটনাই ঘটে যায় যেগুলো আমরা কখনোই হয়তো শেয়ার করি না। তবে আমি ঠিক করেছি পচা স্টোরিগুলো তো শেয়ার করবই, সাথে এমন সব ক্লায়েন্টদের ফুল ডিটেলস সহ পোস্ট করব।